গ্রিনল্যান্ডের যে খনিজটা আছে সেই খনিজটা যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। গ্রিনল্যান্ডের বছর বছর বরফ গলে যাওয়ার কারণে সেখানে যে ওয়াটার রুটটা তৈরি হচ্ছে সেটা অনেক বেশি খরচ সাশ্রয়ী। যুক্তরাষ্ট্রের জন্য তখন বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সুযোগ বেড়ে যাবে। গ্রিনল্যান্ড যখন ডেনমার্কের কাছ থেকে স্বায়ত্ত শাসন অর্জন করেছে তার আগেও বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে যে গ্রিনল্যান্ড কিনে নেওয়া। ডেনমার্কের গ্রিনল্যান্ড অঞ্চল দখল নিতে মরিয়া হয়ে উঠেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তার এই সিদ্ধান্তের বিরোধিতা করে ডেনমার্কের পক্ষে অবস্থান নেওয়ায় ফেব্রুয়ারি থেকে ইউরোপের ৮% দেশের উপর 10% শুল্ক আরোপের হুমকি দিয়েছেন তিনি। এর কড়া প্রতিক্রিয়া জানিয়েছে ইউরোপীয় ইউনিয়ন। এসব নিয়েই আজকের আলোচনা। দর্শক, পুরোটা সময় জুড়ে আপনাদের সঙ্গে রয়েছি আমি মামুন সোহাগ। আর এই বিষয়টি নিয়ে আলোচনা করার জন্য আজ আমাদের সঙ্গে রয়েছেন আজকের পত্রিকার সহকারী বার্তা সম্পাদক রাজিউল হাসান। রাজিউল ভাই, শুরুতেই আপনাকে স্বাগত। ধন্যবাদ। রাজিউল ভাই, আলোচনার শুরুতেই আসলে জানতে চাওয়া যে গ্রিনল্যান্ড অঞ্চল কেন এত গুরুত্বপূর্ণ হয়ে উঠল ট্রাম্পের কাছে এবং এই অঞ্চলটা আসলেই কেন এত গুরুত্বপূর্ণ? গ্রিনল্যান্ডটা হচ্ছে আর্কটিক অঞ্চলের একদম আর্কটিক অঞ্চল লাগোয়া। আমরা যদি ম্যাপ দেখি তাহলে সেইভাবে বুঝতে পারবো না, তবে আমরা যদি গ্লোব দেখি, ভূগোলক, সেভাবে যদি দেখি তাহলে দেখব গ্রিনল্যান্ডের এক পাশে হচ্ছে কানাডা, আর গ্রিনল্যান্ডের পরে হচ্ছে আর্কটিক, উপরের দিকে আর্কটিক, তারপরে রাশিয়ার অঞ্চল। আবার অন্য পাশে আটলান্টিকের এই দিকে গ্রিনল্যান্ডের প্রতিবেশী বলা চলে আপনার ইউকে, আইসল্যান্ড, এরা। যার কারণে দেখা যাচ্ছে যে গ্রিনল্যান্ড হচ্ছে এক ধরনের আমেরিকা, ইউরোপ এর একটা যোগসূত্র। অন দ্য আদার হ্যান্ড গ্রিনল্যান্ডের জনসংখ্যা খুব বেশি না, মাত্র 56,000-এর মতো। এদের বেশিরভাগই ফিশিংয়ের উপর, মাছ ধরার উপর, মাছ শিকার করে এরা জীবিকা নির্বাহ করে। সেই হিসাবে বলতে গেলে গ্রিনল্যান্ড আসলে খুব বেশি গুরুত্বপূর্ণ কোনো কিছু না। কিন্তু আমরা যদি এর ভৌগোলিক অবস্থান, এর খনিজ উপাদান, এগুলোর কথা চিন্তা করি তাহলে গ্রিনল্যান্ড অত্যন্ত গুরুত্বপূর্ণ। কিছুদিন আগে ট্রাম্প রেয়ার আর্থ, বিরল খনিজ নিয়ে চীনের সাথে খুব দ্বন্দ্বে জড়িয়েছিলেন। বিরল খনিজের বড় উৎপাদক হচ্ছে চীন। এরপরে বিরল খনিজটা কি আসলে বলতে হবে যে পর্যায় সারণীর ল্যান্থেনাইট সিরিজের যে মৌলগুলা 17টা মৌল আছে, এই 17টা মৌল প্লাস আরও 2টা আছে ইট্রিয়াম, এইগুলো হচ্ছে বিরল খনিজ নামে পরিচিত। এই খনিজগুলো আপনার মোবাইল অ্যাক্সেসরিজ, তারপর ডিফেন্স, বায়ুবিদ্যুৎ, উইন্ডমিলের মাধ্যমে যে বিদ্যুৎ উৎপাদন করি সেই উইন্ড টারবাইন, তারপর আপনার বৈদ্যুতিক গাড়ি, এগুলো এইসব অ্যাক্সেসরিজ তৈরিতে এই বিরল খনিজগুলো খুব ব্যবহার হয়। তো আমরা খুব ভালো করে জানি যে যুক্তরাষ্ট্রে আপনার সেমিকন্ডাক্টরের ইন্ডাস্ট্রি অনেক বড়, সেখানে প্রয়োজনীয়তা আছে। হ্যাঁ, অটোমেশনটা অনেক জরুরি জিনিস, অটোমেশনটা ওখানে খুব জোর দেওয়া হয়। সিলিকন ভ্যালি তো অটোমেশনের দিকে প্রচণ্ড রকম ঝুঁকে পড়েছে। সো আপনার গ্রিনল্যান্ডের যে খনিজটা আছে সেই খনিজটা যুক্তরাষ্ট্রের জন্য খুব গুরুত্বপূর্ণ। এটা একটা বিষয়। আরেকটা বিষয় হচ্ছে, এটা খুব আনএক্সপেক্টেড, আমাদের সবার জন্য অ্যালার্মিং, কিন্তু যুক্তরাষ্ট্রের জন্য একটা বড় সুসংবাদ। সেটা হচ্ছে বৈশ্বিক উষ্ণায়ন, জলবায়ু পরিবর্তনের কারণে যে উষ্ণায়ন ঘটছে তার কারণে গ্রিনল্যান্ডে আপনার বরফ গলতেছে। এই বরফ গলে যাওয়ার কারণে আপনার নতুন একটা ট্রেড রুট তৈরি হচ্ছে। সুয়েজ খাল দিয়ে যে বাণিজ্যিক পণ্য পরিবহন হয়, গ্রিনল্যান্ডের পানি বছর বছর বরফ গলে যাওয়ার কারণে সেখানে যে ওয়াটার রুটটা তৈরি হচ্ছে সেটা অনেক বেশি খরচ সাশ্রয়ী। এটা একটা ইস্যু। যুক্তরাষ্ট্রের জন্য তখন বাণিজ্যিকভাবে লাভবান হওয়ার সুযোগ বেড়ে যাবে। গ্রিনল্যান্ডটা স্ট্র্যাটেজিক্যালি রাশিয়ার পরেই এর অবস্থান। কাজে রাশিয়ার হামলা, হুমকি প্রতিরোধ করার জন্য যুক্তরাষ্ট্রের জন্য গ্রিনল্যান্ডে নিয়ন্ত্রণ নেওয়াটা খুব জরুরি। গ্রিনল্যান্ড যখন ডেনমার্কের কাছ থেকে স্বায়ত্ত শাসন অর্জন করেছে সেই 60-এর দশকে, তার আগেও বেশ কয়েকবার যুক্তরাষ্ট্র চেষ্টা করেছে যে গ্রিনল্যান্ড কিনে নেওয়ার। সাম্প্রতিক সময়ে আপনি জানেন যে ভাই, ইউরোপের 8 দেশের উপর যে শুল্ক আরোপ করা হয়েছে, এটা এখনো বলবৎ হয়নি। এটা যদি হয়, আসলে এটার ভবিষ্যৎ কি দেখছেন? আসলে এটার বড় একটা ধাক্কা লাগবে ইউরোপীয় বাজারে, সঙ্গে আপনার আমেরিকান বাজারেও এর একটা বড় প্রভাব পড়বে। সবচেয়ে বড় যে ক্ষতিটা হবে সেটা হচ্ছে যুক্তরাষ্ট্র আরও বেশি একা হয়ে যাবে। আপনি নিশ্চয়ই জানেন যে সারা পৃথিবীতে যে যুক্তরাষ্ট্রের যে মোড়লগিরি, সেই মোড়লগিরির বড় সাপোর্টটা আসে কিন্তু ইউরোপ থেকে। এখন যুক্তরাষ্ট্র যদি তার মিত্রদের উপর এরকম বিরূপ আচরণ শুরু করে
নিঃসন্দেহে তারা মিত্র সেরকম মিত্র আর থাকবে না। আবার সঙ্গে যদি ইউরোপীয় মিত্ররাও চলে যায় তখন যুক্তরাষ্ট্র আরও বেশি একা হয়ে যাবে। এটা একটা বড় একটা ইম্প্যাক্ট। এবং এই যে শুল্ক আরোপ সেটা সেটা যদি আপনার ইউরোপ আমেরিকা আক্রান্ত হয় তাহলে পুরো বিশ্ব আক্রান্ত হবে, এটা নিঃসন্দেহে বলা যায়। একটা কথা আসলে বলা হচ্ছিল যে এই ইস্যুতে ট্রাম্প খুবই সিরিয়াস, ট্রাম্প যা কিছু করতে পারে, এবং উনি অনেক ক্ষেত্রে যা কিছু করছে তার দু একটা ঘটনা আমরা দেখেছি সাম্প্রতিক সময়ে। এমনও শোনা গেছে উনি সেনা পাঠাবেন এখানে। যদি পাঠান, মানে পাঠানোর পরিকল্পনা আছে কিনা সেটা একটু বলবেন, আর যদি পাঠান কি হতে পারে, আর যদি না পাঠান তখন আসলে কি হতে পারে? হোয়াইট হাউস অফিসিয়ালি কিছুদিন আগে জানিয়ে দিয়েছে যে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার জন্য যে বিকল্পগুলো ট্রাম্প বিবেচনা করছেন তার একটা হচ্ছে সেখানে সেনা পাঠানো, সেনা অভিযান চালানো। সেনা পাঠানো না তো, সেনা অভিযান চালানো, জোর করে কেড়ে নেওয়া যাকে বলে। তো এটা মানে ট্রাম্পের পক্ষে সম্ভব। আমরা একটা জিনিস আমরা যদি বিবেচনা করি যে ট্রাম্পের কাজগুলো বা পদক্ষেপগুলো আমাদের কাছে অনেক ক্ষেত্রে মনে হতে পারে যে এটা কি মানে এক এক সময় এক এক কাজ করতেছে। আপনি মানে সবগুলো যদি একবারে সাজান দেখবেন যে উনি খুব সিস্টেমেটিক্যালি কাজগুলো করছেন। হয়তো মনে হতে পারে যে জানুয়ারির শুরুতেই উনি নিকোলা মাদুরোকে তার দেশ থেকে তুলে নিয়ে আসলেন, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট। আবার তারপরের দিনই তিনি গ্রিনল্যান্ড নিয়ে মেতে উঠলেন। এটা মনে হতে পারে যে তিনি এক এক সময় এক এক দিকে মনোযোগী। অ্যাকচুয়ালি না, উনি খুব সিস্টেমেটিক্যালি ওনার উদ্দেশ্যগুলো, ওনার লক্ষ্যগুলো অর্জনের যে পদক্ষেপগুলো নেওয়া উচিত সেগুলো তিনি নিয়ে যাচ্ছেন। কিন্তু নাজুল ভাই, একটা বিষয় নানান আলোচনা উত্তাপ্ত শুনতে পাচ্ছি, এটা কি ডেনমার্কের সঙ্গে ট্রাম্প প্রশাসনের বা কারো সংঘাতে জড়ানোর কোনো সম্ভাবনা আছে কিনা? এই মুহূর্তে মানে ইউরোপীয় দেশগুলোর ক্ষেত্রে বিশেষ করে ডেনমার্ক, তারপর আমরা মানে ডেনমার্কের প্রতিবেশী যে দেশগুলো আছে তাদের ক্ষেত্রে যদি আমরা দেখি তারা সচরাচর সামরিক সংঘাতে জড়াতে চায় না। তারা ডিপ্লোম্যাটিক্যালি সব কিছু মানে নিরসন করতে চায়। কিন্তু গ্রিনল্যান্ড যদিও ডেনমার্কের একটা স্বায়ত্তশাসিত অঞ্চল, এখন ডেনমার্ক শুধুমাত্র সেখানে ইয়া করে আপনার পররাষ্ট্রনীতি, অর্থনীতি, তারপর এরকম কিছু জিনিস ছাড়া বাকি সব কিছু ডেনমার্কের গ্রিনল্যান্ডের নিজস্ব প্রশাসনই সেটা নিয়ন্ত্রণ করে। কিন্তু তারপরেও গ্রিনল্যান্ড হচ্ছে ডেনমার্কের সার্বভৌমত্বের অংশ। এখন ইউরোপীয় যে যত শান্তিকামীই হোক, সে যদি তার সার্বভৌমত্বে আক্রমণ দেখে সে একটা রিয়াকশন করতেই পারে, এবং সেই রিয়াকশনের ফলাফল অবভিয়াসলি বলতে হবে যে ন্যাটো ভেঙে যাবে, ন্যাটোর মৃত্যু ঘটবে, একেবারে সরাসরি বলে দেওয়া যায়। এই যে ভেঙে যাওয়া ন্যাটোর সঙ্গে বৈরিতা, আসলে বৈশ্বিক প্রভাব কি হবে তখন? ন্যাটো ভেঙে গেলে সর্বপ্রথম আমরা দেখব যে পরাশক্তিগুলোর এক ধরনের উত্থান দেখব, একেবারে লোন উলফের মতো। সবাই, চীন, রাশিয়া, এদিকে আমেরিকা যুক্তরাষ্ট্র, তারপর ওদিকে যদি আমরা দেখি ফ্রান্স, জার্মানি, সবাই নিজের নিজের মতো করে মানে নিজের অবস্থান সুসংহত করার বা বৈশ্বিক প্রভাব বাড়ানোর চেষ্টা করবে। আমরা এর মধ্যে দেখেছি যে ইউরোপীয় দেশগুলো কিন্তু এই যে গ্রিনল্যান্ড ইস্যুতে ইউরোপীয় দেশগুলো কিন্তু সামরিক জোট করার একটা পরিকল্পনা করছে। তারা তাদের মতো করে নিজেদের মানে ইউরোপীয় ইউনিয়ন দিয়ে তারা তাদের মতো একটা সামরিক জোট করতে চায়, এবং সেই আলোচনা বেশ কয়েক মাস ধরে চলছে। ট্রাম্প যখন থেকেই গ্রিনল্যান্ড টেক ওভারের কথা বলছেন তখন থেকে তারা এই আলোচনা করছে। আমরা সেই ক্ষেত্রে দেখব যে হয়তো ন্যাটো যদি ভেঙেই যায় সেই ক্ষেত্রে ইউরোপীয় একটা মানে সামরিক উত্থান আমরা দেখব। আলটিমেটলি আমরা মানে সুদূর প্রসারে যে বিষয়টা দেখব সেটা হচ্ছে যে বিশ্বজুড়ে সামরিকায়নের একটা প্রবণতা দেখব, সামরিক শক্তি বৃদ্ধির। যে দেশগুলো এখন সামরিক শক্তির দিকে নজর দিচ্ছে না তারাও তখন সামরিক শক্তির দিকে নজর দেবে। যাদেরকে নিয়ে আলোচনাটা, গ্রিনল্যান্ডবাসী, গ্রিনল্যান্ড, সেই গ্রিনল্যান্ডবাসীর কোনো বক্তব্য আপনার জানা মানে পড়েছেন কিনা, রিসার্চের কি মানে কি মনে হলো আসলে তারা কি চাচ্ছেন? গ্রিনল্যান্ডের আয়তন হচ্ছে 21,60,000 বর্গ কিলোমিটার। এটার অর্থ হচ্ছে বাংলাদেশের মতো 14.5টা বাংলাদেশ একসাথে করলে যত বড় আয়তন হবে, গ্রিনল্যান্ড একা তত বড়। কিন্তু এর জনসংখ্যা খুব কম, 56,000। এবং গ্রিনল্যান্ডের এই যে বিশাল গ্রিনল্যান্ড, এই গ্রিনল্যান্ডের 86% এরিয়া, 86% এলাকা হচ্ছে মানে জনমানুষ নেই। গুটি কয়েক শহর, এর রাজধানী শহর বা অন্য গুটি কয়েক শহর ছাড়া এর কোনো মানে পপুলেশন নাই। এবং এদের কিন্তু সড়ক যোগাযোগ ব্যবস্থাও খুব খারাপ। এদেরকে যাতায়াত করতে হয় নৌকায়, মানে নৌযানে, হেলিকপ্টারে, এরকম সরাসরি সড়ক পথে এদের কোনো কমিউনিকেশন নেই। এবং এরা খুবই শান্তিকামী। তারা ডেনমার্কের অধীনে থাকা অবস্থায় তাদের কিন্তু স্বাধীন দেশ হওয়ার কোনো এখন পর্যন্ত সেই অর্থে কোনো আকাঙ্ক্ষা নেই। কিন্তু ডেনমার্কের অধীনে তারা নিয়ন্ত্রণে যে তারা আছে
তারা অনেকটা স্বাধীনভাবেই জীবনযাপন করছে। তাদের বড় একটা আশঙ্কা যে তারা যে স্বাধীনতা ভোগ করছে, যুক্তরাষ্ট্র যখন নিয়ন্ত্রণে নেবে তখন তাদের সেই স্বাধীনতাটা থাকবে না। আপনি বিশ্ব মোড়লদের কথা বলছিলেন, যদি এই ইস্যুতে বিশ্ব মোড়লদের কথা আমরা বলি যে গ্রিনল্যান্ড ইস্যুতে রাশিয়া চীন আসলে তাদের ভাষ্য কি, তারা কি করতে পারে, এই ঘটনাগুলোই বা কিভাবে দেখছেন? তাদের বক্তব্যও তো নিশ্চয়ই শুনেছেন, দেখেছেন। এখানে সবচেয়ে বড় যে প্রতিক্রিয়াটা দেখাবে সেটা হচ্ছে রাশিয়া। গ্রিনল্যান্ডে যদি যুক্তরাষ্ট্র বা ন্যাটোর বা যুক্তরাষ্ট্রের নেতৃত্বাধীন কোনো সামরিক জোটের ক্ষেপণাস্ত্র মোতায়েন হয়, সেটা রাশিয়ার জন্য বড় হুমকি। রাশিয়া নিঃসন্দেহে চাইবে না যে তার মানে দোরগোড়ায় এরকম ন্যাটোর একটা সামরিক উপস্থিতি থাকুক। ইউক্রেন যুদ্ধের যদি পেছনে দেখি, অনেকগুলো কারণ আছে। তার একটা কারণ হচ্ছে ইউক্রেন ন্যাটোতে যোগ দিতে চেয়েছিল। সে চায় ন্যাটোতে ঢুকে সে একটা মানে তার নিরাপত্তা, জাতীয় নিরাপত্তা নিশ্চিত করবে। কিন্তু রাশিয়ার সেই জায়গায় কনসার্ন ছিল ইউক্রেন যেহেতু তার সীমান্ত প্রতিবেশী, একদম সীমান্ত লাগোয়া প্রতিবেশী, কাজেই সেখানে ইউক্রেনে যদি ন্যাটোর সামরিক উপস্থিতি হয় তাহলে রাশিয়ার সীমান্তে ন্যাটোর ক্ষেপণাস্ত্র বসে যাওয়া। ইউক্রেনের রাশিয়ার আক্রমণের একটা কারণ হচ্ছে এটা। তো ওই সমীকরণ যদি আমরা গ্রিনল্যান্ডের ক্ষেত্রে মানে বসাই, সেক্ষেত্রে রাশিয়া নিঃসন্দেহে প্রতিক্রিয়া দেখাবে। তো তখন কি ট্রাম্প প্রশাসনের জন্য এটা ভালো হবে না খারাপ হবে? এখন পর্যন্ত ট্রাম্প যে মানে তার আগের মেয়াদে বা বর্তমান মেয়াদে যে প্রচেষ্টাগুলো করে গেছেন, তিনি চান যে মানে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে যতটুকু ঠান্ডা রেখে তিনি তার উদ্দেশ্যগুলো হাসিল করবেন। যদিও মাঝে মাঝে মানে তিনি ক্ষিপ্ত হন রাশিয়ার কথাবার্তায়। ইভেন আমরা কিছুদিন আগেও দেখেছি যে রাশিয়ার সাথে যারা বাণিজ্য করে তাদের উপরে তিনি বাড়তি শুল্ক আরোপ করেছেন। এরকম কিছু পদক্ষেপও তিনি নিয়েছেন, কিন্তু তিনি আসলে রাশিয়ার সাথে সরাসরি সংঘাত চান না। সেই ক্ষেত্রে গ্রিনল্যান্ড নিয়ন্ত্রণে নেওয়ার প্রশ্নে তিনি চীন বা রাশিয়ার সাথে কী ধরনের মানে সামরিক বা কূটনৈতিক প্রচেষ্টা চালান, সেটা আসলে এখন পর্যন্ত আনপ্রেডিক্টেবল। এটা বলা সম্ভব না যে এখন কি হবে। এবং আমরা জানি যে রাশিয়া এবং চীন কিছু কিছু ক্ষেত্রে, সব ক্ষেত্রে না, কিছু কিছু ক্ষেত্রে তারা খুব ঘনিষ্ঠ মিত্র। কাজেই রাশিয়ার যখন মানে গ্রিনল্যান্ড ইস্যুতে প্রতিক্রিয়া দেখাবে, চীনও বসে থাকবে না, চীনও একটা প্রতিক্রিয়া দেখাবে। আজকে অনেক গুরুত্বপূর্ণ কথা বললেন। আমরা হয়তো মনে হচ্ছিল যে আমরা হয়তো ওই অঞ্চলের কোনো একটা জায়গাতে আছি, আলোচনা করতেছি। ধন্যবাদ রাজুর ভাই। দর্শক, আমরাও আসলে বিদায় নিতে চাই। আজকের পডকাস্ট থেকে নতুন কোনো পর্বে নতুন কোনো আলোচনায় যুক্ত হব আপনাদের সঙ্গে। আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই।